আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে আছো পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, নিরাপদে আছো। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম এর ক্লাসে, আজকের বিষয় ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার ঢাকা কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্ররা, আশা করি তোমরা সবাই আমার সাথে আজকের এই ক্লাসে উপস্থিত আছো। তোমরা যারা গত ক্লাসে অ্যাটেন্ড করেছো, পড়াচ্ছিলাম ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম থেকে ক্লাসিফিকেশন, জাতিজনী শ্রেণীবিন্যাস, অ্যাংলার প্লান্টারি শ্রেণীবিন্যাস, নিশ্চয়ই সবার মনে আছে। যাই হোক, আজকে সেটারই ধারাবাহিকতায় আমরা শ্রেণীবিন্যাস, জাতিজনী শ্রেণীবিন্যাস, অ্যাংলার প্লান্টারি শ্রেণীবিন্যাসের বাকি অংশটুকু আলোচনা করব। আজকের আলোচনায় যাওয়ার আগে তোমাদের গত ক্লাসে যেটুকু পড়িয়েছিলাম আজকের আলোচনার সুবিধার্থে সেটাকে একটু রিপিট করতে চাচ্ছি, তোমাদের একটু মনে করার জন্য, বোঝার সুবিধার জন্য। আমরা গত ক্লাসে পড়েছিলাম কি জাতিজনী শ্রেণীবিন্যাস, অ্যাংলার প্লান্টারি। জার্মান বিজ্ঞানী অ্যাডলফ অ্যাংলার জার্মান বিজ্ঞানী অ্যাডলফ অ্যাংলার এবং তার সহকর্মী কার্ল প্লান্টল জার্মান দুজন বিজ্ঞানী অ্যাডলফ অ্যাংলার এবং তার সহকর্মী কার্ল প্লান্টল, দুজন জার্মান বার্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তারা উদ্ভিদের একটা জাতিজনী শ্রেণীবিন্যাস প্রদান করেন, যেখানে তার একটা বইয়ে শ্রেণীবিন্যাস করেছে। যে বইটার নাম কি ছিল বইয়ে প্রকাশিত তাদের শ্রেণীবিন্যাসটা নিশ্চয়ই মনে আছে। তারপর আবার বলছি, ডাই নেচার লাইকেন ফ্ল্যাঞ্জেন ফ্যামিলিয়ান নামক বইতে তাদের শ্রেণীবিন্যাসটা কি প্রকাশ করেছে গত 1887 থেকে। খেয়াল করো, 1887 থেকে 1899, হ্যাঁ, 20 খণ্ডে প্রকাশিত। 1887 থেকে 1899 20 খণ্ডে প্রকাশিত বই ডাই নেচার লাইকেন ফ্ল্যাঞ্জেন ফ্যামিলিয়ান নামক উদ্ভিদের একটা শ্রেণীবিন্যাস প্রদান করেন, যা কি ছিল জাতিজনী শ্রেণীবিন্যাস নামে পরিচিত। বইটা কি ছিল? 20 খণ্ডে প্রকাশিত বই ডাই নেচার লাইকেন ফ্ল্যাঞ্জেন ফ্যামিলিয়ান নামক বইতে 1887 থেকে 1899 সালের মধ্যে একটা শ্রেণীবিন্যাস প্রদান করেন, যা জাতিজনী শ্রেণীবিন্যাস নামে পরিচিত। তোমরা জানো, বলেছি আমি আগেও, তারপরে বলছি যে শ্রেণীবিন্যাস যখন আমরা লিখবো তখন আমরা ভূমিকাতে ইন্ট্রোডাক্টরি কথা লিখবো, কারা প্রদান করেছেন বা যিনি প্রদান করেছেন তার নাম, প্রকাশিত বইয়ের নাম, ভূমিকাতে যা লেখা হয় আর কি, কোন সালে, এই সম্পর্কে লিখবো। দেন তোমাদেরকে লিখতে হবে কি নীতিমালা, মানে কোন বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। গত ক্লাসে বলেছিলাম। তারপর দেখো মনে আছে কিনা যে এই শ্রেণীবিন্যাসের নীতিমালা যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে ওনারা কি করেছে, দুজন মিলে যে শ্রেণীবিন্যাস, এটা একটা জাতিজনী শ্রেণীবিন্যাস, উদ্ভিদের উৎপত্তি, হ্যাঁ, সাধারণত বিবর্তনের উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসটা করেছে। জাতিজনী শ্রেণীবিন্যাস এটা একটা প্রথম দিককার শ্রেণীবিন্যাস, এটা হচ্ছে বিবর্তনের ধারার উপর। যেমন হচ্ছে সরল থেকে জটিল, আদি থেকে উন্নত, এই ক্রমধারাটা ওনারা ফলো করেছে, নীতি হিসেবে নিয়েছে। এই শ্রেণীবিন্যাসের ধারাটা কি ছিল? প্ল্যান্ট কিংডম, তারপর হচ্ছে ডিভিশন, দেন ক্লাস, তারপর হচ্ছে অর্ডার, দ্য ফ্যামিলি, জেনাস এবং হচ্ছে স্পিসিস। যেটা তোমরা জানো, বলেছি আগেও, যে শ্রেণীবিন্যাসের এই যে এককগুলো, এগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের এক একটা একক বা ট্যাক্সন বলা হয়। এই ধারাটাকে তারা অনুসরণ করেছে, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এবং হচ্ছে কি করেছে যে শ্রেণীবিন্যাসের জন্য এই শ্রেণীবিন্যাসের অনেক ক্ষেত্রেই তারা কি করেছে, চিত্র সংযোজন করেছে। এবং হচ্ছে কি বর্গ এবং গোত্রগুলো যে শনাক্ত করেছে, সেক্ষেত্রে কি করেছে যে শনাক্তিনামা বা কি প্রদান করেছেন, কোথায়? এই শ্রেণীবিন্যাসের, যেটা একটা এই শ্রেণীবিন্যাসের একটা বিশেষ বৈশিষ্ট্য, কি অথবা শনাক্তিনামা যেটা, হ্যাঁ। তারপর যে ক্যাটকিন মঞ্জুরিতে, ক্ষুদ্র প্যাটকিন মঞ্জুরিতে অবস্থিত পুষ্পকে শ্রেণীবিন্যাসে আদি ধরা হয়েছে।
একলিঙ্গ পুষ্পকেও তারা কি করেছেন, আদি ধরেছেন এই শ্রেণীবিন্যাসের জন্য পুষ্পের ক্রম জটিলতার দিকে লক্ষ্য রেখে তারা শ্রেণীবিন্যাসটা করেছেন। অধিগর্ভ পুষ্পকে আদি, গর্ভাশয়কে আদি, অধগর্ভাশয়কে মধ্যম এবং হচ্ছে অধগর্ভ গর্ভাশয়টাকে সেটাকে কি বলেছে, উন্নত ধরেছে। তেমনই ভাবে মুক্ত পুংকেশর আদি, যুক্ত পুংকেশর উন্নত, বিযুক্ত দলকে আদি, যুক্ত দল উন্নত, এরকম প্রায় 12-13টা মনে হয় তোমাদেরকে গত ক্লাসে বলে দিয়েছিলাম। সেটা নিশ্চয় মনে আছে যে এই নীতিগুলো পড়ানো হয়েছিল, যে এই বেসিসের উপর ওনারা বা এই নীতির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করেছে। তো এটা রিমাইন্ডার একটু দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন আবার সমালোচনায় যাব তখন আবার এই বেসিসগুলো আসবে, বেসিকগুলো যেগুলোর উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। আসো পড়াচ্ছিলাম এরপরে পরিলেখতে কি করেছে, যে সমস্ত উদ্ভিদ জগৎকে অ্যাংলার প্লান্টন 13টি বিভাগে ভাগ করেছে। বিভাগগুলো কি তোমাদের আবার যাতে ভুলে গিয়েছো কিনা জানি না, যেহেতু এক সপ্তাহ আগে ক্লাস, আবার রিপিটের জন্য আমি এখানে লিখেছি। দেখো সাইটোফাইটা যেটা কিনা কি ছিল, ব্যাকটেরিয়া বা আদি, ব্যাকটেরিয়া তো আদি খুশি তোমরা জানো, আদি বা এই টাইপের যে সমজাতীয় গোত্রগুলোকে রাখা হয়েছে যে গ্রুপটাতে, সেটা হচ্ছে সাইটোফাইটা। দেওয়া হচ্ছে মিক্সোথ্যালোফাইটা, ফ্লাজিলিটি, ডিনোফ্লাজিলিটি, বেসিলারিওফাইটা, কনজুগিটি, ক্লোরোফাইসি, ক্যারোফাইটা, ফিওফাইসি, রোডোফাইসি, ইউমাইসিটিসটা হচ্ছে ছত্রাকের একটা বিভাগ। এই মিক্সোথ্যালোফাইটা হচ্ছে স্লাইম মোল্ড। সাইটোফাইটা ব্যাকটেরিয়া বা এই সমজাতীয় কোষ্ঠীকে রাখা হয়েছে এই গ্রুপে সাইটোফাইটাতে। মিক্সোথ্যালোফাইটাতে হচ্ছে কি স্লাইম মোল্ড। তারপর আসো এখানে পর্যন্ত এসেছিলাম, ছত্রাকের গ্রুপটা যেটা সেটা হচ্ছে ইউমাইসিটিস। এমব্রায়োফাইটা অ্যাসাইফোনোগামা, এটা একটা বিভাগ, যে বিভাগে দুইটা উপবিভাগ, একটা হচ্ছে ব্রায়োফাইট এবং হচ্ছে আরেকটা টেরিটোফাইট। আবার 13 নম্বর বিভাগটা যেটা এমব্রায়োফাইটা সাইফোনোগামা, যেখানে জিমনোস্পার্মি এবং হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মিকে কি করেছে, উপবিভাগের মর্যাদা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই শ্রেণীবিন্যাসে এই যে 13টা বিভাগ অ্যাংলার কন্ট্রোল করেছেন, কি 13টা বিভাগে ভাগ করেছে সমস্ত উদ্ভিদ জগৎকে। তার মাঝে একটা কি বললাম ব্যাকটেরিয়া, একটা হচ্ছে স্লাইম মোল্ড, মিক্সোথ্যালোফাইটা যেটা, আরটা হচ্ছে ইউমাইসিটিস। মোটামুটিভাবে এই 3 নম্বর থেকে এই 10 পর্যন্ত সবগুলোই হচ্ছে শৈবালের। আর ব্রায়োফাইটা এবং টেরিটোফাইটসকে একত্রে করে উপবিভাগ, দুইটা উপবিভাগ মর্যাদা দিয়েছে এবং একে দুইটা উপবিভাগকে একত্রে করে এমব্রায়োফাইটা অ্যাসাইফোনোগামাতে স্থাপন করেছেন। এবং জিমনোস্পার্মি এবং এনজিওস্পার্মকে দুইটা কি করেছে, যে উপবিভাগের মর্যাদা দিয়েছে এবং দুটো উপবিভাগে ভাগ করেছে, তাকে একটা বিভাগে অন্তর্ভুক্ত করেছে, সেটা হচ্ছে এমব্রায়োফাইটা সাইফোনোগামা। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদেরকে গত ক্লাসে আমি পড়িয়েছিলাম। আশা করি কি আবার মনে পড়ছে, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এই পর্যন্ত। ঠিক আছে, এখন দেখো এই যে এমব্রায়োফাইটা সাইফোনোগামা তে হচ্ছে এনজিওস্পার্মি এবং জিমনোস্পার্মি, তারপর হচ্ছে বায়োফাইট এবং টেরিটোফাইট, দুইটাকে উপবিভাগ করে এমব্রায়োফাইটা অ্যাসাইফোনোগামাতে করেছে। এই শ্রেণীবিন্যাসে অ্যাংলার প্লান্টন উপবিভাগকে শ্রেণীতে, শ্রেণীকে বর্গ, বর্গকে গোত্র, গোত্রকে গণ এবং গণকে প্রজাতিতে ভাগ করেছে। আমি আবারও বলছি, এই শ্রেণীবিন্যাসে উপবিভাগকে কিসের মর্যাদা দিয়েছে, শ্রেণী হিসেবে দেখেছে। হ্যাঁ, উপবিভাগকে শ্রেণীতে, শ্রেণীকে বর্গে, বর্গকে গোত্র, গোত্রকে গণ এবং গণকে প্রজাতিতে বিভক্ত করা হয়েছে। তো এই শ্রেণীবিন্যাসের সংক্ষিপ্ত রূপটা আমি তোমাদেরকে একটা ছক আকারে দেখাতে চাই। দেখো তো, যদি ছক আকারে দেখাই, দেখো এই বিভাগ এমব্রায়োফাইটা সাইফোনোগামাকে উনি কি করেছে, যে দুইটা কি উপবিভাগ, একটা হচ্ছে জিমনোস্পার্মি এবং আরেকটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি, দুইটা উপবিভাগে ভাগ করেছে। এই এমব্রায়োফাইটা সাইফোনোগামা বিভাগটাকে একটা সাবডিভিশন, জিমনোস্পার্মি এবং আরেকটা কি করেছে, অ্যাঞ্জিওস্পার্মি। এই জিমনোস্পার্মি বিভাগ, উপবিভাগটাকে আবার 7টি শ্রেণীতে ভাগ করেছে।
শ্রেণীগুলো নামগুলো সেভেন ক্লাসে সেগুলো হচ্ছে কি দেখো, জিমনোস্পার্মিটাকে 7টা শ্রেণীতে ভাগ করেছে। 7টা শ্রেণীগুলো হচ্ছে সাইকাডোফিলিকেলিস, সাইকাডেলিস, বেনিটাইটেলিস, গিংবয়েলিস। কয়টা হলো? 1 2 3। তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? শোনা যাচ্ছে? পাঁচ নাম্বারটা হচ্ছে কর্ডেটেলিস। নিচে লিখলে মনে হচ্ছে দেখা যাবে না, তাই না? এটা তো আমাদের ক্লাসরুমের মতো বোর্ড হচ্ছে, বোর্ড না, আমি মুছে দিয়ে আবার লিখছি। 6 নাম্বারটা হচ্ছে কনিফেরি এবং লাস্ট নাম্বারটা হচ্ছে নিটালিস, যেটা নগ্নবীজির মধ্যে সবচেয়ে উন্নত পরিবার। দেখো, আগেই বলেছি যে এই শ্রেণী বিন্যাসে উপবিভাগকে শ্রেণী, শ্রেণীকে বর্গ, বর্গকে গোত্র, গোত্রকে গণ এবং গণকে প্রজাতির মর্যাদা দেওয়া হয়েছে বা এই ভাগে ভাগ করা হয়েছে। জিমনোস্পার্মি যেটা এমব্রায়োফাইটা সাইফোনোগামা একটা উপবিভাগ, তাকে দুইটা সাব ডিভিশন, একটা হচ্ছে জিমনোস্পার্মি, একটা আলাদা হচ্ছে এনজিওস্পার্মি। জিমনোস্পার্মি কোনগুলো? যে সমস্ত উদ্ভিদে গর্ভাশয় থাকে না, অনুপস্থিত। তারপরে কি হয় আমরা জানি যে ফলটা কোথায় থাকে? গর্ভাশয়ের ভিতরে থাকে, তাই না? এবং এই ফলের মধ্যে কি থাকে? বীজ থাকে। এখানে বীজটা ন্যাকেড অবস্থায় থাকে, কিসের জন্য? গর্ভাশয় অনুপস্থিত। তারপরে কি হয়? বীজটা নগ্ন থাকে, নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে। যে সমস্ত উদ্ভিদে কিনা গর্ভাশয়টা অনুপস্থিত থাকে, ডিম্বক বা বীজ নগ্ন অবস্থায় থাকে, তারা এই উপবিভাগের অন্তর্ভুক্ত। জিমনোস্পার্মির কথা বলছি। এই জিমনোস্পার্মি উপবিভাগকে আবার কয়টা? 7 ক্লাসেসে ভাগ করা হয়েছে। নাম্বার 1 সাইকাডোফিলিকেলিস, দেন হচ্ছে সাইকাডেলিস, বেনিটাইটেলিস, গিংবয়েলিস, কর্ডেটেলিস, কনিফেরি এবং হচ্ছে নিটালিস। সবচেয়ে উন্নত হচ্ছে নগ্নবীজির মধ্যে নিটালিস বর্গটা সবচেয়ে উন্নত। এই হচ্ছে 7 ক্লাসেসে ভাগ করা হয়েছে কাকে? জিমনোস্পার্মিকে। আচ্ছা, আমি এই অংশটুকু বুঝিয়ে দিই। এবার দেখি এনজিওস্পার্মি ভাগটা দেখাচ্ছি তোমাদেরকে। এনজিওস্পার্মি এটা একটা কি সাব ডিভিশন নাম্বার 2। এমব্রায়োফাইটা সাইফোনোগামা উপবিভাগের দুইটা উপবিভাগ, একটা জিমনোস্পার্মি, একটা হচ্ছে কি এনজিওস্পার্মি। এনজিওস্পার্মি তোমরা জানো, আমরা পড়াচ্ছি ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম, যখন প্রথমে আলোচনা করেছি। এনজিওস্পার্ম কোনগুলো? যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বকটা বীজ, ডিম্ব বা বীজ আবৃত থাকে, অর্থাৎ এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি থাকে? গর্ভাশয় উপস্থিত, তাই না? গর্ভাশয়ের ভিতরে কি থাকে? গর্ভাশয়ের মানে যে ফল থাকে তার ভিতরে, ফলের ভিতরে কি থাকে? ডিম্বক বা বীজটা আবৃত অবস্থায় থাকে, তারা এই উপবিভাগের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো এই এনজিওস্পার্মিকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। নাম্বার 1 মনোকটিলিডনি, দুই হচ্ছে ডাইকটিলিডনি। বীজের সংখ্যার উপর ভিত্তি করে এনজিওস্পার্মকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই দুইটা হচ্ছে কি ক্লাস? ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2। কি ভাগে ভাগ করা হয়েছে? একটা হচ্ছে মনোকটিলিডনি আর একটা হচ্ছে ডাইকটিলিডনি। মনোকটিলিডনি যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে, আবৃত বীজ উদ্ভিদের ক্ষেত্রে কি বীজে একটা বীজপত্র থাকে, মূলটা থাকে গুচ্ছমূল, পাতার শিরা বিন্যাস সমান্তরাল,
পুষ্পটা ট্রাইমেরাস, হ্যাঁ সেই সমস্ত উদ্ভিদকে কি বলা হয় একবীজপত্রী। তার মানে হচ্ছে একবীজপত্রীতে একটা বীজ থাকছে, মূলটা গুচ্ছমূল, শিরাবিন্যাস সমান্তরাল, এই হচ্ছে মোটামুটি একবীজপত্রীর কি মেইন ক্রাইটেরিয়া। যেটা সে সমস্ত উদ্ভিদকে কি করা হয়েছে যে এই মনোকলিডনি মনোকলিডনি বা একবীজপত্রীতে ভাগ করা হয়েছে। এই একবীজপত্রীতে আবার এই একবীজপত্রীকে 11টা অর্ডার এবং 45 ফ্যামিলিতে ভাগ করা হয়েছে। একবীজপত্রীতে কয়টা আছে? শ্রেণীবিন্যাস আগেই বলেছি, বিভাগকে শ্রেণী, শ্রেণীকে বর্গ, বর্গকে গোত্র, গোত্রকে গণ, গণকে প্রজাতিতে ভাগ করা হয়েছে। তো এই মনোকলিডনিতে 11টি বর্গ, 45 বা 45টি পরিবার রয়েছে। ডাইকটিলিডনিকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 2টা উপশ্রেণী, সাব ক্লাস। আর্কিক্ল্যামিডি এবং হচ্ছে মেটাক্ল্যামিডি, 2টা সাব ক্লাসে ভাগ করা হয়েছে। কাকে? ডাইকটিলিডনিকে। ডাইকটিলিডনির বৈশিষ্ট্য কি? যে সমস্ত আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে বীজে 2টা বীজপত্র থাকে, মূলটা প্রধান মূল, পাতা শিরাবিন্যাস কি জালিকাকার, এবং পুষ্পের সংখ্যা যে টেট্রা বা পেন্টামেরাস, হ্যাঁ পুষ্পের সংখ্যা পরের সংখ্যা, সেটা হচ্ছে সেই সমস্ত উদ্ভিদকে বলা হয় যে ডাইকটিলিডনির অন্তর্ভুক্ত বা দ্বিবীজপত্রীর অন্তর্ভুক্ত। এই দ্বিবীজপত্রী শ্রেণীটাকে আবার 2টা উপশ্রেণী, আর্কিক্ল্যামিডি এবং হচ্ছে মেটাক্ল্যামিডি, 2টা উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। এই আর্কিক্ল্যামিডিতে 30 অর্ডার্স এবং হচ্ছে 190 ফ্যামিলি। আর মেটাক্ল্যামিডিতে হচ্ছে 10 অর্ডার্স এবং হচ্ছে 53 ফ্যামিলিতে ভাগ করা হয়েছে। আমি বলছি আবার, দেখো এটা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদকে ভাগ করা হয়েছে, যেটা সেটার কথা বলছি যে অ্যাংলার এবং প্রান্তর সমস্ত উদ্ভিদ জগৎকে 13টি বিভাগে ভাগ করেছে, যার মধ্যে এমব্রায়োফাইটা সাইফোনোগামা একটা বিভাগ, যেই বিভাগে 2টা উপবিভাগ রয়েছে, একটা হচ্ছে জিমনোস্পার্মি আর একটা হচ্ছে কি এনজিওস্পার্মি। অ্যাংলার প্রান্তর গুপ্তবীজী উদ্ভিদকে যে ভাগে ভাগ করা হয়েছে, তার এই যে মানে অ্যাংলার প্রান্তর সাইফোনোগামার মধ্যে দেখো যে গুপ্তবীজী উদ্ভিদের যে বিন্যাসটা করেছে যেভাবে, সেটা তোমাকে সংক্ষেপে তোমাদেরকে দেখানো হলো যে ছক আকারে। কোনটা? যে আবৃতবীজী উদ্ভিদ বা গুপ্তবীজী উদ্ভিদকে কি করেছে একটা উপবিভাগে রেখেছে। সেই উপবিভাগটাকে 2টা শ্রেণী, একটা হচ্ছে মনোকলিডনি আর একটা হচ্ছে ডাইকটিলিডনি, 2টা শ্রেণী, 2টা উপশ্রেণী, আর্কিক্ল্যামিডি, মেটাক্ল্যামিডি তার ভাগ করা হয়েছে। তো এই শ্রেণী বিন্যাসে অ্যাংলার প্রান্তর কি করেছে যে গুপ্তবীজী উদ্ভিদকে 2টা শ্রেণী, 2টা উপশ্রেণী, 2টা শ্রেণী হচ্ছে মনোকলিডনি, ডাইকটিলিডনি, 2টা উপশ্রেণী আর্কিক্ল্যামিডি, মেটাক্ল্যামিডি ভাগ করেছে। এই যে দেখো এখানে 11, 30, 10 অর্ডার, মোট হচ্ছে এই শ্রেণীবিন্যাসে 51 অর্ডার্স, মানে কি 51টা কি বর্গ রয়েছে। শ্রেণীবিন্যাসকে কি বলেছে? 2টা শ্রেণী, 2টা উপশ্রেণী, 51টি বর্গ এবং হচ্ছে 288টি পরিবারে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে এই শ্রেণীবিন্যাসের মোটামুটি একটা সারসংক্ষেপ। তোমরা কি বুঝতে পারছো তো? আচ্ছা, যেটা হচ্ছে ছক আকারে যখন লিখবে, যে কারণ পুরোটা শ্রেণীবিন্যাস যখন আসে তখন তোমাকে এতটা ডিটেলস মানে যতটুকু না লিখলেই না, হ্যাঁ এর কমে লেখা যাবে না। আবার তেমন হচ্ছে যে বেশি লিখেও তুমি একটা দেখা যাবে যে 4 ঘন্টার মাঝে বা 3 ঘন্টায় একটা প্রশ্নেই দেখা যাবে সব সময় চলে যাবে। যেহেতু তোমাদের কি তোমরা জানো তো সেকেন্ড ইয়ারে এই ইয়ারটাতে 104 ক্রেডিটস, 100 মার্কসের পরীক্ষা এখন পর্যন্ত, মানে নতুন সিলেবাসে যেটা আছে এই পেপারটা 4 ঘন্টার একটা পেপার। যাই হোক, শ্রেণীবিন্যাসটা প্রতিবারই আসে। যদি পুরোটাই লিখো তাহলে সেক্ষেত্রে যে এইভাবে ছক আকারে লিখতে হবে, এই অংশটুকু ছক আকারে লিখতে তোমার সময় পাবে এবং লেখাটাও ভালো হবে। যেটা হচ্ছে যে অ্যাঞ্জিওস্পার্মিটাকে গুপ্তবীজী উদ্ভিদের যেটা বললাম, মনোকলিডনি, ডাইকটিলিডনি, 2টা শ্রেণী, উপশ্রেণী হচ্ছে আর্কিক্ল্যামিডি, মেটাক্ল্যামিডি, 51টি বর্গ
288টি পরিবারে ভাগ করা হয়েছে এই শ্রেণীবিন্যাসটা মোটামুটি এটা। এবং এই শ্রেণীবিন্যাসে অ্যাংলার প্লান্টনের মতে একবীজপত্রীর কথা যেটা বললাম, একবীজপত্রীর আদি পরিবারটা হচ্ছে টাইফেসি। আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, দেখো। অ্যাংলার এবং প্লান্টনের মতে একবীজপত্রীর আদি পরিবার মানে যে পরিবারটা প্রথমে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে টাইফাসি, এবং সবচেয়ে উন্নত পরিবার মানে যেটা সবচেয়ে পরে তৈরি হয়ে উৎপত্তি হয়েছে বা উদ্ভব হয়েছে এই পরিবারটি পরে, সেটাকে বলা হচ্ছে উন্নত। যেহেতু অ্যাংলার এবং প্লান্টন কি বিবর্তনের ধারা অনুসারে শ্রেণীবিন্যাস করেছে, সরল থেকে জটিল বা আদি থেকে উন্নত বিবর্তনের এই ধারাটা অনুসরণ করেছে, তাদের মতে হচ্ছে একবীজপত্রীর আদি পরিবার হচ্ছে টাইফাসি এবং উন্নত পরিবার হচ্ছে অর্কিডেসি। ঠিক আছে, এটা হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে। ঠিক আছে, আদি পরিবার এটা হচ্ছে উন্নত পরিবার। দ্বিবীজপত্রীর আদি পরিবার কোনটা? অ্যাংলার এবং প্লান্টনের মতে একবীজপত্রীর আদি পরিবার টাইফাসি, উন্নত পরিবার হচ্ছে অর্কিডেসি। তেমনি ভাবে দ্বিবীজপত্রীর আদি পরিবার হচ্ছে কাজুয়ারিনাসি এবং উন্নত পরিবার কম্পোজিটি। তোমরা জানো যে আধুনিক নিয়ম অনুসারে আমি আগেও বলেছি যে পরিবারের নামের শেষে সাধারণত কি হয়, এসিতে শেষ হয়। হ্যাঁ, এই যে এসিতে শেষ হয়, পরিবারের নামের শেষে কিসে শেষ হয়, এসিতে। 7টা পরিবারের ব্যতিক্রম, যেগুলোকে কনসার্ভ নেম এদের সংরক্ষিত 7টা পরিবার আছে যেটার ব্যতিক্রম, এবং হচ্ছে আমাদেরকে আলাদা করে আরেকটা নাম দেওয়া হয়েছে, যেমন হচ্ছে কম্পোজিটি। কম্পোজিটি এটার একটা অবশ্য নাম আছে, আমরা যখন পড়বো নেক্সট আইসিবিএন যখন পড়বো তখন সেটা তোমরা ভালোভাবে জানতে পারবে। কম্পোজিটির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাস্টারিস। ঠিক আছে, তো অ্যাংলার এবং প্লান্টন কি বলেছে যে দ্বিবীজপত্রীর আদি পরিবার হচ্ছে কাজুয়ারিনাসি এবং উন্নত পরিবার হচ্ছে কম্পোজিটি। এবার আসো, বলো কোন পয়েন্টে যাব? পরিলেখ বললাম, নিশ্চয় মনে আছে। এরপরের পয়েন্টটা হচ্ছে উৎপত্তি এবং অভিব্যক্তি। অ্যাংলার এবং প্লান্টনের মতে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি এবং অভিব্যক্তির ধারাটা হচ্ছে একটা ধারা আছে। হ্যাঁ, যে ধারাটা হচ্ছে বা যে মতবাদটা হচ্ছে অ্যাংলারিয়ান বা নিটালিয়ান মতবাদ নামে পরিচিত। সেই মতবাদটা কি, যেটা হচ্ছে যে তাদের মতে নিটালিস নামক নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী থেকে এই গুপ্তবীজী উদ্ভিদের উদ্ভব হয়েছে। কি মনে করেছেন তারা? বলেছেন যে নিটালিস নামক কি, নিটালিস কি, তোমরা জিমনোস্পার্মি যখন বললাম, জিমনোস্পার্মির যে 7টা ক্লাস বলেছিলাম তার মধ্যে সবচেয়ে লেটেস্ট বা উন্নত ক্লাসটা হচ্ছে কি, কোনটা? নিটালিস। তা অ্যাংলার এবং প্লান্টনের মতে গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি এবং অভিব্যক্তি কোথা থেকে? তাদের মতে নিটালিস থেকে, নিটালিস নামক নগ্নবীজীর উদ্ভিদ গোষ্ঠী যেটা থেকে আবৃতবীজী উদ্ভিদের উদ্ভব হয়েছে। তাদের মতে তারা মনে করেন যে নিটালিস থেকে প্রোট এনজিওস্পার্ম
নিটালিস নামক নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী থেকে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছে বা উদ্ভব হয়েছে। তাদের মতে নিটালিস থেকে প্রথমে প্রোটোএনজিওস্পার্ম নামক একটা কাল্পনিক উদ্ভিদ গোষ্ঠী, সেই প্রোটোএনজিওস্পার্ম থেকে একবীজপত্রী টাইফাসির পরিবার, যার আদি বর্গ হচ্ছে পেন্ডেনেলিস, এবং হচ্ছে আরেকটা লাইনে দ্বিবীজপত্রীর কাজুয়ারিনাসি পরিবারটির উদ্ভব ঘটেছে। কি বলেছি যে নিটালিস থেকে প্রোটোএনজিওস্পার্ম, সেই প্রোটোএনজিওস্পার্ম থেকে একটা লাইনে হচ্ছে একবীজপত্রীর টাইফাসি পরিবার, অপরদিকে দ্বিবীজপত্রীর কাজুয়ারিনাসি পরিবারটার উদ্ভব ঘটেছে। এই প্রোটোএনজিওস্পার্মটা একটা কাল্পনিক উদ্ভিদ গোষ্ঠী, ঠিক আছে। অ্যাংলার এবং প্রান্টলের মতে, আমি আবারও বলছি, খেয়াল করো, যে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি এবং অভিব্যক্তি সম্পর্কে তারা যে মতবাদটা দিয়েছে সেটাকে বলা হয় নিউটনিয়ান মতবাদ বা অ্যাংলারিয়ান মতবাদও বলা যায়। অনেক সময় টিকাতে বা ছোট কোশ্চেনে আসে যে অ্যাংলারিয়ান মতবাদ বলতে কি বুঝো, অ্যাংলারিয়ান বা নিউটনিয়ান মতবাদ অনুযায়ী আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি এবং অভিব্যক্তির ধারাটা লিখো। কোশ্চেন এভাবেও আসতে পারে, ঠিক আছে। ইটালিয়ান মতবাদ বা অ্যাংলারিয়ান মতবাদ অনুযায়ী আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তির ধারাটা, উৎপত্তি এবং অভিব্যক্তির ধারা, কিংবা হতে পারে যে অ্যাংলারিয়ান মতবাদ বা ইটালিয়ান মতবাদ বলতে কি বুঝো, বা টিকায় আসতে পারে অ্যাংলারিয়ান কিংবা নিটালিয়ান মতবাদ, ঠিক আছে। অ্যাংলারিয়ান কিংবা নিটালিয়ান মতবাদ, ঠিক আছে। অ্যাংলার এবং প্রান্টল গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি সম্পর্কে যে মতবাদটা দিয়েছে বা যে ব্যাখ্যাটা দিয়েছে সেটাকে বলা হয় অ্যাংলারিয়ান বা নিটালিয়ান মতবাদ। তাদের মতে তারা মনে করে যে নিটালিস নামক নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী থেকে, নিটালিস বর্গের নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী থেকে আবৃতবীজীর এই প্রোটোএনজিওস্পার্মের উৎপত্তি হয়েছে। সেই প্রোটোএনজিওস্পার্ম থেকে একটি ধারায় একবীজপত্রীর টাইফাসি এবং অন্য ধারায় দ্বিবীজপত্রীর কাজুয়ারিনাসি পরিবারটির উদ্ভব ঘটে, ঠিক আছে। এবং বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে কি সরল থেকে জটিল বা আদি থেকে উন্নত বিবর্তনের মাধ্যমে আজকের এই নতুন উদ্ভিদ মানে নতুন উদ্ভিদ গোষ্ঠীর উদ্ভব হয়েছে, ঠিক আছে। তাদের মধ্যে কি বলেছি যে টাইফাসি পরিবারটা কি ছিল, একবীজপত্রীর আদি পরিবারটা কি টাইফাসি, এবং দ্বিবীজপত্রীর আদি পরিবারটা হচ্ছে কাজুয়ারিনাসি, ঠিক আছে। অ্যাংলার এবং প্রান্টলের মতে যে তাদের যে আদি এবং উন্নত যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে ক্যাটকিন মঞ্জুরিতে অবস্থিত পেরিয়ান্থ বিহীন। তোমাদেরকে গত ক্লাসে বলেছি পেরিয়ান্থ হচ্ছে কি পুষ্পপুর, ঠিক আছে। যখন বৃত্তি এবং দলকে আলাদা করা যায় না তাকে বলা হয় পেরিয়ান্থ। পেরিয়ান্থ বিহীন ক্যাটকিন মঞ্জুরিতে অবস্থিত পুষ্পকে, নগ্নবীজী পুষ্পকে আদি ধরেছে, ঠিক আছে, মানে ক্যাটকিন পেরিয়ান্থ বিহীন। আর যখন যে সমস্ত ক্ষেত্রে স্তবকটা এক পেরিয়ান্থ যুক্ত সেটা হচ্ছে মধ্যম ধরা হয়েছে। এরকম যদি বেশি হয় মানে আস্তে আস্তে মানে পেরিয়ান্থ বিহীনটাকে তারা আদি ধরেছে, ঠিক আছে। আর যখন পেরিয়ান্থ যুক্ত একটা স্তবক থাকে সেটাকে মধ্য এবং সংখ্যা বাড়তে থাকে, এভাবে উন্নত ধরেছে এই বৈশিষ্ট্যটাকে। তাদের মতে তারা যে বৈশিষ্ট্যগুলো ধরেছে এই বৈশিষ্ট্যগুলো দেখো, যে নীতিমালা আমি প্রথমে ক্লাসের শুরুতেই তোমাদেরকে নীতিমালা বলেছি, সেই নীতিমালার সাথে এই যে এখন যে বললাম যে উৎপত্তি এবং অভিব্যক্তির ধারা, তারা এইটা ফলো করেছে। যে কোনটা, যে একলিঙ্গ উদ্ভিদকে তারা কি করেছে শ্রেণীবিন্যাসে প্রথমে রেখেছে। একলিঙ্গ উদ্ভিদ, একলিঙ্গ পুষ্প যেটা হচ্ছে, হ্যাঁ, একলিঙ্গ পুষ্প যেটা, সেটাকে তারা শ্রেণীবিন্যাসে প্রথমে রেখেছে। আবার একবীজপত্রী উদ্ভিদকেও শ্রেণীবিন্যাসে প্রথমে স্থান দিয়েছে, যেটাকে তারা মনে করেছেন যে এই বৈশিষ্ট্যটা উদ্ভিদের বা একবীজপত্রী উদ্ভিদটা আদি এবং প্রথমে সৃষ্টি হয়েছে। তো এই যে বললাম, আবার হচ্ছে অধিগর্ভ গর্ভাশয় আদি, অধগর্ভ গর্ভাশয় উন্নত, তারপর মুক্ত পুষ্পপত্র আদি, যুক্ত পুষ্পপত্র উন্নত, মুক্ত দল, মুক্ত বা বিযুক্ত দল আদি, যুক্ত দল উন্নত। তাদের মতে অভিব্যক্তির ধারাটা যেটাকে আমরা বলছি যে কি নিটালিয়ান মতবাদ বা অ্যাংলারিয়ান মতবাদ, যখন কিনা তোমাকে বলবে যে এই নিটালিয়ান মতবাদ বা অ্যাংলারিয়ান মতবাদ অনুযায়ী আবৃতবীজী উদ্ভিদের বা গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি এবং অভিব্যক্তি লিখো, তখন অবশ্যই তোমাকে লিখতে হবে এই জিনিসগুলো, যে নিটালিস থেকে নগ্নবীজী থেকে উদ্ভিদের প্রোটোএনজিওস্পার্ম থেকে একবীজপত্রীর টাইফাসি পরিবার একটা লাইনে, এবং অন্য লাইনে কি হয়েছে দ্বিবীজপত্রীর কাজুয়ারিনাসি পরিবারটি উদ্ভব হয়েছে। এবং তাদের মধ্যে যে বিবর্তনে যে ধারাটা অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা আদি এবং উন্নত কোন বৈশিষ্ট্যগুলোকে ধরেছে। সেক্ষেত্রে তোমাদের এই যে নীতিমালার কথাগুলো বলছি, যে ক্যাটকিন মঞ্জুরিতে অবস্থিত কোনটা পেরিয়ান্থ বিহীন পুষ্পকে আদি ধরেছে,
এক লিঙ্গ পুষ্পকে আদি ধরেছে, বা একবীজপত্রীকে শ্রেণীবিন্যাসে প্রথমে স্থান দিয়েছে, যুক্ত গর্ভপত্র আদি, মুক্ত গর্ভপত্র আদি, যুক্ত গর্ভপত্র উন্নত, তারপর মুক্ত এবং অধিক সংখ্যক পুংকেশর আদি, যুক্ত এবং কম সংখ্যক পুংকেশর উন্নত। এই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই লিখবে, যেখানে নিটালিয়ান এবং অ্যাংলারিয়ান মতবাদ যাবে, এবং অবশ্যই শ্রেণীবিন্যাস লেখার সময় এই কথাগুলো আসবে, উৎপত্তি এবং অভিব্যক্তির ধারা অনুসারে তাদের মধ্যে, এবং আদি এবং উন্নত বৈশিষ্ট্যপূর্ণ। ঠিক আছে, এরপর আসো সমালোচনা। সমালোচনা হচ্ছে কি, যে এই যে একটা শ্রেণীবিন্যাস করেছে, এটা একটা প্রথম দিককার জাতিজনিত শ্রেণীবিন্যাস অ্যাংলার এবং প্রান্টন, এবং হচ্ছে বোটানিক্যাল কংগ্রেসে, ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেসে এই শ্রেণীবিন্যাসটা কি গ্রহণযোগ্যতা পেয়েছে, এবং একটা সময় এই শ্রেণীবিন্যাসটা ভালোই প্রচলিত ছিল, যেহেতু এটাতে বিবর্তনের ধারাটা মোটামুটি অনুসরণ করা হয়েছে। তো এই শ্রেণীবিন্যাসে প্রত্যেকটা জিনিসের যেমন ভালো এবং মন্দ দিক রয়েছে, তেমন এই শ্রেণীবিন্যাসে সমালোচনাটার মধ্যে যায় কি লিখবে, কিছু ভালো দিক লিখবে, কিছু মন্দ দিক লিখবে। তাহলে মন্দ দিক জানার আগে আমরা একটু ভালো দিক জেনে নিই, তাই না? সমালোচনায় কোনো জিনিস বলতে গেলে আমি জানি না যে সবসময় হয় কি, ভালোটা যদি প্রথমে যদি কোনো কিছুর খারাপটা শুনে যাও, তখন আর ভালো জিনিস কিছু জানতে ইচ্ছে করে না, তাই না? সমালোচনার ক্ষেত্রে কি করবে, ভালো জিনিসগুলো আগে লিখবে, ভালো বৈশিষ্ট্যগুলো, ভালো বৈশিষ্ট্য লেখার পরে তারপর যেটা ত্রুটি লিখবে, ঠিক আছে? আর সমালোচনাটা 7-8টা করে পয়েন্ট এরকম আছে, ভালো বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলো, মন্দ বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলো, এইগুলো অনেক সময় কি বলেছি আলাদা করে আসে, যে অ্যাংলার এবং প্রান্টনের শ্রেণীবিন্যাসে নীতিমালাটা লিখো, কিংবা পরিলেখ লিখো, কিংবা সমালোচনাটা লিখো, ঠিক আছে? বা এই শ্রেণীবিন্যাসের মন্দ দিক এবং ভালো দিক, এভাবেও আসতে পারে কোশ্চেনটা, ঠিক আছে? তো সমালোচনায় আমরা কি লিখবো দেখো, ভালো দিক লিখতে পারি, বা আমরা সুবিধা লিখতে পারি, এই শ্রেণীবিন্যাসের সুবিধা বা ভালো দিক যেটাই লিখো না কেন, এখানে হচ্ছে মন্দ দিক বা মন্দ বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য, যেভাবেই তোমরা লিখো না কেন, ঠিক আছে? বা অসুবিধা কি লিখবে? অ্যাংলার এবং প্রান্টনের শ্রেণীবিন্যাসটা একটা কি, প্রথমে লিখতে হবে কি, একটা সার্থক জাতিজনিত শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে প্রথম দিককার একটা শ্রেণীবিন্যাস, এবং যখন জাতিজনিত শ্রেণীবিন্যাস প্রথম প্রকাশিত মানে দেওয়া হলো, শ্রেণীবিন্যাস দিলেন বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানীগণ, সেই দিকের ক্ষেত্রে সেই 1887 থেকে 1899, বেশ অনেক আগের একদম প্রথম দিককার জাতিজনিত শ্রেণীবিন্যাস, বিবর্তনের ধারাটাকে অনুসরণ করা হয়েছে এই শ্রেণীবিন্যাসে, ঠিক আছে? তো এটা একটা কি বলা যায়, যে এটা একটা ভালো জাতিজনিত শ্রেণীবিন্যাস বা সার্থক জাতিজনিত শ্রেণীবিন্যাস বলা যায় এটাকে। এই শ্রেণীবিন্যাসে এটা পয়েন্ট আকারে, অবশ্যই পয়েন্ট আকারে লিখবে। তাহলে আমি কি বললাম, 1 নম্বর বৈশিষ্ট্যটা বললাম যে এটা একটা ভালো জাতিজনিত শ্রেণীবিন্যাস বা সার্থক জাতিজনিত শ্রেণীবিন্যাস। 2 নম্বরে কি লিখবে, 2 নম্বরে যে লিখবে যে এই শ্রেণীবিন্যাসে বিভাগ বা এই শ্রেণীবিন্যাসে বর্গ এবং গোত্রগুলোকে শনাক্তকরণের জন্য অনেক ক্ষেত্রে কি করা হয়েছে, যে শনাক্তিনামা দেওয়া হয়েছে বা কি প্রদান করা হয়েছে, কি অথবা শনাক্তিনামা ব্যবহার করেছে। 3 নম্বর পয়েন্টে যে লিখবে কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি এক বললাম কি এটা একটা সার্থক জাতিজনিত শ্রেণীবিন্যাস, ঠিক আছে? তারপর হচ্ছে 2 নম্বরে কি বললাম, যে এই শ্রেণীবিন্যাসে বর্গ এবং গোত্র এগুলোকে শনাক্তকরণের ক্ষেত্রে কি করা হয়েছে, কি অথবা শনাক্তিনামা দেওয়া হয়েছে, প্রদান করা হয়েছে, ঠিক আছে? 3 নম্বরে যে কি লিখবে, লিখবে যে প্রয়োজনে অনেক ক্ষেত্রে এই শ্রেণীবিন্যাসে চিত্র সংযোজন করা হয়েছে, কি চিত্র বা ছবি সংযোজন করা হয়েছে, ঠিক আছে? লিখতে এরপর আসো যে 4 নম্বর পয়েন্ট কি লিখবে। 4 নম্বর পয়েন্টে এই শ্রেণীবিন্যাসে যে এটা পুষ্পের জটিলতার দিকে বা পুষ্পের ক্রম জটিলতার দিকে লক্ষ্য রেখে শ্রেণীবিন্যাস করা হয়েছে। শ্রেণীবিন্যাসে যখন নীতিমালা পড়িয়েছিলাম তখন বলেছে একটা বৈশিষ্ট্যের কথা নিশ্চয়ই মনে আছে, যেটা যে পরিবার সৃষ্টিতে পুষ্পের বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো সেই হিসেবে এই শ্রেণীবিন্যাসে পুষ্পের ক্রম জটিলতার দিকে যে রেখে লক্ষ্য রেখে যে শ্রেণীবিন্যাসটা করেছে সেটা একটা কি বিশেষ বা একটা ভালো বৈশিষ্ট্য, ঠিক আছে? তো গেল কত নম্বর, 4 নম্বর। দেন আসো 5 নম্বর। 5 নম্বরে কি লিখবে, 5 নম্বর হচ্ছে নাম্বার 5 হচ্ছে যে এই শ্রেণীবিন্যাসে
দ্বিবীজপত্রীর মধ্যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীকে যে ভাগ করা হয়েছে, সেই একবীজপত্রীর মধ্যে উন্নত পরিবার ধরা হয়েছে অর্কিডেসি। কোনটা ধরা হয়েছে উন্নত পরিবার? সেটা হচ্ছে অর্কিডেসি। অর্কিডেসি পরিবারটাকে এই শ্রেণীবিন্যাসে উন্নত ধরা হয়েছে, যেটা আধুনিক বিজ্ঞানীগণ কনকুইস বলো, তাক্তাজান বলো, অনেকে এটাকে সমর্থন দিয়েছেন। ঠিক আছে, তার মানে কি এটা একটা উন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে, যে আধুনিক বিজ্ঞানীরা অধিকাংশই এটা সমর্থন করেন। ঠিক আছে, এরপর আসো নাম্বার 5-এ আসো। সরি, 4 ছিল কি পুষ্পের জটিলতা, আর 5 হচ্ছে 4 কি ছিল? পুষ্পের ক্রম জটিলতা। ঠিক আছে, 5 হচ্ছে অর্কিডেসি পুষ্প পরিবারকে এই শ্রেণীবিন্যাসে কি করা হয়েছে? প্রথমে স্থান দেওয়া হয়েছে, যেটা আধুনিক বিজ্ঞানীগণ কি সমর্থন করেন। তেমনই ভাবে দ্বিবীজপত্রী উন্নত পরিবার হিসেবে কম্পোজিটিকে ধরা হয়েছে। এটা কিন্তু আমি তোমরা আবার ভুল করো না, যে জানো যে ইয়াতে গণের নামের শেষে সাধারণত দাগ দিতে হয়, আন্ডারলাইন। ফ্যামিলি নামের কিন্তু আন্ডারলাইন দিতে হয় না, আমি জাস্ট ইন্ডিকেট করেছি, আন্ডারলাইন দিয়ে তোমাদেরকে হাইলাইট করেছি জিনিসটা। ঠিক আছে, গণ বা প্রজাতি এই নামগুলো লিখতে গেলে আমরা জানি যে বৈজ্ঞানিক নামের নিচে কি দিতে হয়? আন্ডারলাইন দিতে হয়, তাই না? আচ্ছা, কম্পোজিটিভ, যেটা দ্বিবীজপত্রীর উন্নত একটা পরিবার বলে মনে করেছে, ধারণা করেছে, এবং তাকে দ্বিবীজপত্রীর উন্নত পরিবার হিসেবে স্থান দিয়েছে এই শ্রেণীবিন্যাসে, যেটা আধুনিক বিজ্ঞানীগণ, যেটা বললাম যে কনকুইস্ট, তাক্তাজান, ওনারা সমর্থন করেন। ঠিক আছে, যে কনকুইস্টের মতে দ্বিবীজপত্রীর উন্নত পরিবার কম্পোজিটিভ, যা এই শ্রেণীবিন্যাসে দেওয়া প্রদান করা হয়েছে। তো সেই হিসেবে কি বললাম? এটা একটা উন্নত বৈশিষ্ট্য বা এই শ্রেণীবিন্যাসের একটা ভালো দিক। ঠিক আছে, এই শ্রেণীবিন্যাসে কি করা হয়েছে? যে বিবর্তনের যে ধারণা করেছে, সেটা একটা গ্রহণযোগ্য একটা শ্রেণীবিন্যাস। এবং আরেকটা জিনিস, যে এই শ্রেণীবিন্যাসটা ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেসে এটা স্বীকৃত। নাম্বার 7-এ কি লিখতে পারো? যে এটা ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেসে এটা স্বীকৃত একটা শ্রেণীবিন্যাস। তো এরকম আর কি, যে মোটামুটি যে এই শ্রেণীবিন্যাসের এই কয়টা হচ্ছে কি উন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার আসো যে ভালো বৈশিষ্ট্য কেন, এবার আমরা কি বলবো? মন্দ বৈশিষ্ট্য। ঠিক আছে, মন্দ দিক বা মন্দ বৈশিষ্ট্য এবং হচ্ছে অসুবিধা বলো, বা হচ্ছে খারাপ দিক। খারাপ দিকের মধ্যে হচ্ছে যে এটা একটা কি সার্থক জাতিজনী শ্রেণীবিন্যাস না। কেননা 1 নম্বর পয়েন্ট তাহলে আমরা কি লিখতে পারি? যে এটা সার্থক জাতিজনী শ্রেণীবিন্যাস না। কারণ হচ্ছে যে এইটাতে বিবর্তনের ধারাটা সঠিকভাবে কি মেনটেন করা হয়নি, বা ফলো করা হয়নি, বা অনুসরণ করা হয়নি। তার মানে কি হচ্ছে? যে এটা জাতিজনী শ্রেণীবিন্যাসের মধ্যে এটা সার্থক না, কারণ সর্বক্ষেত্রে এটা কি গ্রহণযোগ্যতা পায়নি। ঠিক আছে, যেমন ওই যে সুবিধার একটা ছিল কি বহু গ্রুপের যথার্থ জাতিজনী শ্রেণীবিন্যাস ছিল, এটা একটা সুবিধা। তেমনই ভাবে এটা একটা অসুবিধার মধ্যে হচ্ছে যে এটা সব ক্ষেত্রে কি বিবর্তনের নীতিমালাটা অনুসরণ করা হয়নি, বিধায় এটা সব জায়গায় এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, তার মানে কি এটা সার্থক জাতিজনী শ্রেণীবিন্যাস না। পরের পয়েন্টে আসো, যে কি বলতে পারি? যে এই শ্রেণীবিন্যাসে কি ধরো যে ওই যে ক্যাটকিন মঞ্জুরিতে বললাম না, ক্যাটকিন মঞ্জুরিতে অবস্থিত বা পেরিয়ান্টবিহীন পুষ্প থেকে পেরিয়ান্ট যুক্ত পুষ্প তৈরি, বা একলিঙ্গ থেকে উভলিঙ্গ পুষ্প তৈরি উদ্ভিদের সৃষ্টি বিজ্ঞানীরা সমর্থন করেন না। কেননা একলিঙ্গ বুঝেছো তো, যে যেখানে শুধুমাত্র একটা লিঙ্গ থাকবে, পুং অথবা স্ত্রী, যে কোনো একটা স্তবক থাকবে। যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে পুং এবং স্ত্রী দুইটাই থাকে, দুইটা স্তবকই থাকে, পুংকেশর এবং স্ত্রীকেশর, সেটাকে বলা হয় উভলিঙ্গ পুষ্প। কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে একলিঙ্গ পুষ্প, পুং পুষ্প বা একলিঙ্গ স্ত্রী পুষ্প হিসেবে অনেক উদ্ভিদ থাকে। তো এই যে বললাম যে এই শ্রেণীবিন্যাসে একটা নীতিমালা কি ছিল? যে একলিঙ্গ পুষ্পকে শ্রেণীবিন্যাসে প্রথমে স্থান দিয়েছে। তার মানে কি অ্যাংলার এবং প্রান্টল মনে করতেছে যে একলিঙ্গ পুষ্প থেকে আদি যেহেতু প্রথমে স্থান দিয়েছে, সেক্ষেত্রে এটা হলো আদি বৈশিষ্ট্য। এবং এই একলিঙ্গ থেকে
ক্রমবিবর্তনের মাধ্যমে কি হচ্ছে, উভলিঙ্গ পুষ্পের উৎপত্তি হয়েছে। কিন্তু আধুনিক, এটা একটা শ্রেণীবিন্যাসে একটা বিশাল বড় একটা ত্রুটি। কেন এটা? যে আধুনিক বিজ্ঞানীরা মনে করেন যে একলিঙ্গ পুষ্প থেকে উভলিঙ্গ পুষ্প সৃষ্টি হওয়া সম্ভব না। তাদের মতে উভলিঙ্গ পুষ্প থেকে কোনো কারণে ক্রমবিবর্তনের মাধ্যমে যে কোনো একটা লিঙ্গ বিনষ্ট হয়ে বা হারিয়ে যেয়ে বা বিলুপ্ত হয়ে সেটা একলিঙ্গ পুং বা স্ত্রী হিসেবে কি পাওয়া যায়। ঠিক আছে, সেই তাদের মতে আধুনিক বিজ্ঞানীরা মনে করেন যে উভলিঙ্গ পুষ্পটা আদি এবং একলিঙ্গটা উন্নত। তো এই যে অ্যাংলার এবং প্লান্টল বলেছে যে একলিঙ্গ পুষ্পটা আদি, উভলিঙ্গ পুষ্পটা উন্নত বা পরে স্থান দিয়েছে, সেটা এই শ্রেণীবিন্যাসে একটা বড় আকারের ত্রুটি, ঠিক আছে, বা অসুবিধা। এরপর আসো অ্যাংলার এবং প্লান্টল, পরের পয়েন্টে আসো যে 4 নম্বরে। তো অ্যাংলার এবং প্লান্টল কি বলেছে, যে একবীজপত্রী উদ্ভিদকে তারা শ্রেণীবিন্যাসে প্রথমে স্থান দিয়েছে বা আদি বলেছে। তাদের মতে একবীজপত্রী উদ্ভিদটা আদি এবং দ্বিবীজপত্রীটা উন্নত বা পরে উদ্ভব হয়েছে বা সৃষ্টি হয়েছে। কিন্তু আধুনিক বিজ্ঞানীদের এখানেও দ্বিমত আছে। আধুনিক বিজ্ঞানীরা মনে করেন যে দ্বিবীজপত্রী উদ্ভিদ থেকে একটা বীজ বিলুপ্ত হয়ে একবীজপত্রী উদ্ভিদের উৎপত্তি হয়েছে। হ্যাঁ, এবং হচ্ছে আধুনিক বিজ্ঞানটা মানে অধিকাংশ ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানীগণ এই যে পরের কথাটা যে দ্বিবীজপত্রীটাকে আদি বলে সমর্থন করেছে, এটা অধিকাংশ আধুনিক বিজ্ঞানীরা কি এই পক্ষে মতবাদ দিয়েছে, সমর্থন দিয়েছেন। সুতরাং অ্যাংলার এবং প্লান্টল যে বলেছে যে একবীজপত্রী উদ্ভিদটা আদি, দ্বিবীজপত্রীটা উন্নত, সেটাও একটা এই শ্রেণীবিন্যাসের একটা ত্রুটি বলা যায়। ঠিক আছে, এরপর দেখো যে শ্রেণীবিন্যাসে কি করেছে, যে বিভাগ বললাম, যে শ্রেণী বললাম, যে এই যে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রীকে কি বলেছে, একটা শ্রেণীর মর্যাদা দিয়েছে বিভাগকে। এখানে এই শ্রেণীবিন্যাসে উপবিভাগটাকে দ্বিবীজপত্রীটাকে ইয়াটাকে ক্লাসিকে ওটা দ্বিবীজপত্রী যে উপবিভাগ যেটা বললাম, যে অ্যাঞ্জিওস্পার্মিক থেকে দুইটা শ্রেণী, একটা কি মনোকলিডনি এবং একটা ডাইকলিডনি। সেই ডাইকলিডনিকে বা দ্বিবীজপত্রী শ্রেণীকে দলমণ্ডলের সংযুক্তির উপর ভিত্তি করে কি করেছে, দুইটা উপশ্রেণীতে ভাগ করেছে। একটা হচ্ছে কি আর্কিক্লেমিডি এবং আরেকটা মেটাক্লেমিডি। তো এই যে দলমণ্ডলের সংযুক্তির উপর ভিত্তি করে অ্যাংলার এবং প্লান্টল কি মনে করেছে, যে বিযুক্ত বা মুক্ত দল পুষ্প আদি, যুক্ত দল পুষ্প উন্নত ধরেছে তারা। এই যে দলমণ্ডলের সংযুক্তি বা বিযুক্তি, এটার উপর ভিত্তি করে তারা দ্বিবীজপত্রী শ্রেণীটাকে দুইটা উপশ্রেণীতে ভাগ করেছে। একটা হচ্ছে আর্কিক্লেমিডি এবং আরেকটা হচ্ছে মেটাক্লেমিডি। যার ফলে কি হয়েছে, এই যে দুইটাকে ভাগ করেছে উপশ্রেণীতে, তার ফলে অনেক নিকট সম্পর্কযুক্ত বর্গ দূরে সরে গেছে এবং অনেক দূর সম্পর্কীয় ট্যাক্সন কি কাছে চলে আসছে, যা শ্রেণীবিন্যাসে একটা বড় আকারের ত্রুটি। ঠিক আছে, এরপর আসো যে এই শ্রেণীবিন্যাসে আরেকটা কি হচ্ছে, যে আধুনিক জীবাশ্ম বিজ্ঞান এই শ্রেণীবিন্যাসটা সমর্থন করে না। ঠিক আছে, এই মোটামুটি হচ্ছে এই শ্রেণীবিন্যাসের সমালোচনা। তো তোমরা যখন পড়বে, সমালোচনাটা ভালোভাবে পড়বে, পরিলেখটা পড়বে, এমন ভাবে পড়বে যেটা আলাদা করে যদি আসে, সেক্ষেত্রে আমি আবারও বলছি যে কোশ্চেনটা একত্রে আসতে পারে। অ্যাংলার এবং প্লান্টলের শ্রেণীবিন্যাস একত্রে আসলে তো একত্রে লিখবে। যদি আলাদা করে আসে নীতিমালা, সেক্ষেত্রে উপরে স্টার্টিং এ ভূমিকাতে অ্যাংলার প্লান্টলের কথা লিখে কোন বইতে লিখেছেন, যে ডাই নেচার লাইক এন্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নামক বইতে দুজন জার্মান বিজ্ঞানী, বার্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাডলফ অ্যাংলার এবং হচ্ছে কার্ল প্লান্টল কি করেছে, যে জার্মান ভাষায় প্রথম এই শ্রেণীবিন্যাসটা কি প্রকাশিত হয়েছিল। তারা ডাই নেচার লাইক এন্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নামক বইতে উদ্ভিদের যে শ্রেণীবিন্যাসটা প্রদান করেছে, সেটা কি একটা জাতিজনী শ্রেণীবিন্যাস, অ্যাংলার প্লান্টলের শ্রেণীবিন্যাস নামে পরিচিত। তারপর নীতিমালা, যদি নীতিমালা আলাদা করে আসে, সেক্ষেত্রে নীতিমালা দিবে পয়েন্টস অনুযায়ী, যেটা ডিমান্ড যেরকম চাচ্ছে কোশ্চেন অনুযায়ী অ্যান্সার করবে আর কি। তারপর পরিলেখ আসলে পরিলেখ, উৎপত্তি এবং অভিব্যক্তির ধারা, দেন হচ্ছে সমালোচনা। এই পর্যন্ত হচ্ছে মোটামুটি একটা শ্রেণীবিন্যাস। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, আর একটা জিনিস যেটা হচ্ছে, যে শ্রেণীবিন্যাসটা তোমরা অবশ্যই এটা ক্লাস ফলো করবে, বইয়ের সাথে মিলিয়ে লিখে ফেলবে খাতায়। ঠিক আছে, তাহলে ওই অনুযায়ী পড়বে। অনেক সময় কি হয়, যে শ্রেণীবিন্যাসটা একটু অনেকের কাছে, অনেকেই বলে যে একটু কঠিন লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যেভাবে পড়িয়েছি তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে গেছে, এবং এক দুইবার পড়লে ইজি হয়ে যাবে আরো। ঠিক আছে, আয়ত্ত রাখতে পারবে। আমরা নেক্সট আরেকটা শ্রেণীবিন্যাস পড়বো। সে পর্যন্ত আজকে এটুকু থাকুক। আশা করি সবাই বুঝতে পেরেছো, আর ভালো থাকবে। সবার জন্য অনেক দোয়া, শুভকামনা। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য অশেষ দোয়া ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।